হ্যাঁ হয়েছে। এবার আমি ফোনটা কেটে দিলাম, তুমি ইয়েটা জোর দিয়ে দেবে, হ্যাঁ, সাউন্ডটা, আচ্ছা, ওই ইয়েটা জোর দিয়ে দেবে, কথা এবার শুরু করো। কিন্তু আমার ছবি আসছে না কেন? তোমার ছবি উঠবো, আচ্ছা। না। তুমি এখানে দেখো ভিডিওতে তোমার ক্যামেরা, ওই ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হবে, ওই যেটা ছবি ঘুরে যায়, একটা গোল দাগ আছে দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তুমি দেখো রোটেট আছে, রোটেট বলে অপশন আছে একটা, হ্যাঁ, দেখো। পেয়েছি পেয়েছি। হ্যাঁ, ওটা ক্লিক করো, তোমার ছবি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এবার, হ্যাঁ আচ্ছা শুরু করো, কথা বলো। হ্যাঁ ঠিক আছে, কাটলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু সাড়া দেবেন। হ্যালো। ওকে পিন্টু, কথা বলো পিন্টু। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, বলছি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? একটু বলো, শোনা যাচ্ছে কিনা বলো একটু। ও, ঠিক আছে, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার লাইভে 9:30 আসার কথা ছিল, কিন্তু আমার একটু মোবাইল সমস্যার কারণে আমার আসতে একটু দেরি হলো। সকলকে আমার নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাজকুমার শীল, নদিয়া জেলার করিমপুরের একজন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ। আমি হ্যালো, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা দীর্ঘদিন কলকাতার ধর্মতলায় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘ প্রায় 900 দিন হতে চলেছে আমরা অবস্থান বিক্ষোভ করছি। তাহলে আমরা কেন অবস্থান বিক্ষোভটা করছি? আমাদের অবস্থান বিক্ষোভের লক্ষ্যটা কি? আমরা কারা? এইগুলো আমরা সকলেই জানি, এবং অতীতে বারংবার অনেক দাদা দিদি ভাই বোনেরা যারা আমাদের এই যুদ্ধের জন্য লাইভে এসছেন তারা বলেছেন। তবুও আমি বলছি, আমাদের একটু উদ্দেশ্যটা প্রথমে বলে দিই, যে আমরা দীর্ঘ 10 বৎসর আমরা বঞ্চিত। আমরা প্রত্যেকেই, আমরা যারা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে দীর্ঘ 900 দিন যাবৎ অবস্থান বিক্ষোভ করছি, আমরা সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু টেট পাস ট্রেন্ড, কিন্তু আমরা বঞ্চিত। দীর্ঘ 10 বৎসর আমাদের জীবন জীবিকার বা আমাদের শিক্ষকতার কর্মের নিয়োগের কোনো রকম আমরা সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাইনি। তাহলে আমি প্রথমে একটু যাচ্ছি যে আমরা কারা। আমরা হচ্ছি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ। আজকে আমি কেন লাইভে এসেছি এটা সকলেই জানেন, এবং গতকাল আমাদের সম্মানীয় পায়েলদি বলেছেন এবং সকলেই সে সম্পর্কে শুনেছেন। আগামী 11ই ডিসেম্বর বুধবার 2024 আমরা দীর্ঘ 10 বৎসর বঞ্চিত হয়ে পড়ে রয়েছি। ঝড় বৃষ্টি রোদে পুড়ে কলকাতায় আমরা পড়ে আছি রাস্তার ধারে। আমাদেরকে সবাই দেখে,
কিন্তু আমাদের দিকে কেউ আসে না, আমাদের কাছে কেউ ফিরে তাকায় না। আমরা কেন বসে আছি? বেশিরভাগই কিন্তু শিক্ষিত সমাজ, বিশেষ করে শহরের শিক্ষিত সমাজ, রাজপথের শিক্ষিত সমাজ, তারা কিন্তু আমাদের কাছে আসেও না, তারা খোঁজও নেয় না কেন আমরা বসে আছি, আমরা কারা। তা আমার যারা সহযোদ্ধা, সমস্ত সহযোদ্ধা যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ, তাদের কাছে আবেদন, আপনারা আমাদের 10 বছরের বঞ্চনার অবসান ঘোচাতে, আমাদের জীবন জীবিকার একটা দিশা খুঁজে পেতে আমরা আগামী 11ই ডিসেম্বর 2024 সাল শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে নবান্ন পর্যন্ত আমরা একটি শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে, তৎসহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ার কাছে আমরা আমাদের এই বঞ্চিত, এই কষ্ট, এই যন্ত্রণার জীবন লাঘব করার উদ্দেশ্যে আমরা তার কাছে একটি প্রতিবেদন দিয়ে জানাতে চাই যে আমরা শেষ। আমরা পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত যুবক যুবতী যারা আমরা আপার প্রাইমারি টেট পাস এবং ট্রেন্ড দীর্ঘ 10 বৎসর ধরে আমরা বঞ্চিত, আমরা পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছি, আমরা কারোর কাছে গিয়েই কোনো সুরাহা পাচ্ছি না। তাহলে আমাদের দাবিটা কি ছিল? আমাদের মঞ্চের থেকে প্রথমে যে দাবিটা ছিল যে 2014 সালে প্রথম আমাদের শিক্ষা কমিশন আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার জন্য একটি নোটিফিকেশন জারি করেছিলেন। সেই নোটিফিকেশনে তারা 14,339টি সিট ফাঁকা আছে, সেই ফাঁকা শূন্যস্থান পূরণ করতে এই টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। এবং সেখানে আরেকটা কমিশন উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ একটি রুলস, একটি তাদের তৈরি করা যে গেজেট, সেটা কমিশন প্রকাশ করেছিলেন যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত এই 3B রুলস মেনে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সমস্ত পরীক্ষার্থী যারা সফল হবেন তাদেরকে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করে বিদ্যালয়ে পাঠানো হবে, ভবিষ্যৎ প্রজন্মকে তাদের সুনাগরিক তৈরি করতে। কিন্তু আমরা কি দেখলাম? 2014 সালে নোটিফিকেশন যেটা কমিশন বের করেছিলেন, সেটি বের করার পরেও 2024 সাল শেষ হতে চলেছে। আমরা আজকে 2রা ডিসেম্বর, অর্থাৎ 24 সালের আমরা শেষতম মাসে এসে পৌঁছলাম। সেখানে যদি 14 থেকে 24 সাল আমরা হিসাব করি, তাহলে দীর্ঘ 10 বৎসর আমরা কিন্তু বঞ্চিত। আমরা শুধু বঞ্চিত না, আমরা সমস্ত দিক দিয়ে বঞ্চিত। আজকে আমরা সঠিক যোগ্য হয়েও সঠিক জায়গা না পাওয়ার কারণে আজকে আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলের কাছে আমরা লজ্জিত, কারোর কাছে আমরা মুখ দেখাতে পারি না, অনেকে কটু কথা বলেন। আজকে এই যন্ত্রণা, এই কষ্ট সহ্য করতে না পেরে অতীতে আমাদের অনেক সহযোদ্ধা, তরুণ সহযোদ্ধা, যাদের স্বপ্ন ছিল যে বাবা মা আমাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করে মানুষ করেছেন, তারাও একটা সময় তাদের বৃদ্ধ বয়সে পৌঁছিয়ে তারাও কিন্তু আমাদের মতো ছেলেবেলায় তারা ফিরে যাবেন। সেই ছেলেবেলার আদর যত্ন আমাদেরকে তারা যেটা দিয়েছেন, আমরাও যাতে ভবিষ্যতে আর্থিকভাবে সুসম্পন্ন হয়ে দাঁড়িয়ে আমরাও যেন তাদের ভবিষ্যৎ জীবনের আমরা তাদের দায়ভার আমরা নিয়ে তাদেরকে আমরা সুস্থভাবে বাঁচাতে পারি। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বহু সহযোদ্ধা, প্রায় 8 থেকে 10 জন, যারা আজকে আর্থিক অনটনের সমস্যায় পড়ে চাকরি বাকরি না পেয়ে শেষ পর্যন্ত তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। এবং তারা আমাদের চোখের সামনে, এই সরকারের সামনে, এই কমিশনের সামনে
এই কলকাতা হাইকোর্টের সামনে, তারা সামনে বলতে তাদের গোচরে আছে এগুলো, যে আপার প্রাইমারির টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট যারা এই সুযোগ, চাকরির সুযোগ না পেয়ে তারা আত্মহত্যা করেছেন, তাদের বৃদ্ধ বাবা মা তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। অনেক বাবা মায়ের হয়তো সেই একটাই সন্তান, সেই একটাই সন্ততি, তাহলে সেই বাবা মারা কার কাছে আশ্রয় নেবেন, কোথায় থাকবেন? তাহলে তাদেরকে দেখভাল করবেন। আজকে কিন্তু আমাদেরও সেই মৃতপ্রায় অবস্থা, আমরাও হয়তো আজকে সেই জায়গাতে পৌঁছতে বাধ্য হচ্ছি। কেন কথাটা বললাম? কারণ আজকে আমরা যারা দীর্ঘ 900 দিন হতে চলেছে ইন্টারভিউ বঞ্চিত আপারের চাকরি প্রার্থীবৃন্দ, যারা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে রোদ বৃষ্টি ঝড় মাথায় করে আমরা বসে আছি, তাদের বেশিরভাগ ছেলেমেয়ের, দাদা দিদিদের, ভাই বোনেদের বয়স শেষ। আজকে সরকার যদি ঘোষণা করে যে তোমরা যারা মঞ্চে বসে আছো তারা তোমরা শুধু সইটা খাতায় নাম সই করে তোমরা খাতাটা জমা দাও, তাহলেই তোমাদের শিক্ষকতার চাকরিতে বহাল করব। কিন্তু আমরা আইনি প্রক্রিয়ায়, আইনি জটিলতায় সেই চাকরিটাও কিন্তু, সেই সুযোগটাও আমরা নিতে পারবো না, কারণ আমাদের বয়স শেষ। আমরা এখন মৃতপ্রায়। একজন মৃতপ্রায় ব্যক্তি শ্মশান যাত্রী হবার যে আশা বুকে নিয়ে বিছানায় পড়ে থাকে, একজন মৃতপ্রায় ব্যক্তি যে কবরে যাওয়ার অপেক্ষা করে, আমরা কিন্তু এখন সেই বঞ্চিত ক্যান্ডিডেট যাদের সামনে আমাদের আর কোনো আলো নেই। আমাদের যেন পুরোটাই পূর্ণ সূর্যগ্রহণের মতো অবস্থা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যখন হয়, গোটা দিনের বেলাটা, গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়। আজকে আমাদের জীবনটাও যেন সেই অন্ধকারে আচ্ছন্ন। তাই আমি আমাদের সহযোদ্ধা সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ, তাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান, আমার আবেদন, আপনারা আগামী 11ই ডিসেম্বর 2024 সাল বুধবার দলে দলে যারা আপনারা যারা নিজেদেরকে বঞ্চিত মনে করেন, যারা মনে করেন যে আমাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব আছে, আমার সংসারের প্রতি দায়িত্ব আছে, আমার বাচ্চা ছেলেটার প্রতি দায়িত্ব আছে, সেই দায়িত্বটাকে মাথায় নিয়ে নিজেদের জীবন জীবিকা সুনিশ্চিত করতে ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত আমরা যে শান্তিপূর্ণ মিছিল তৎসহ যে ডেপুটেশনের আমরা কর্মসূচিটা পালন করতে চলেছি, আপনারা সকলে সেই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করুন, আমাদের এই মিছিলে যোগদান করুন, আপনাদের ন্যায্য দাবি আপনারা আদায় করে নিন। আমরা যাই, আমরা অতীতেও সিএমও অফিসে বারংবার আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে আমাদের দিকে একটু তাকান, আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের আর জীবনে কিছু করার নেই। আর যে কটা ভাই বোন যারা আছে তাদেরও হয়তো আগামী 2-3 মাসের মধ্যে তাদেরও কিন্তু বয়সটা পার হয়ে যাবে, তারাও কিন্তু আর পরীক্ষায় আগামী দিনে বসতে পারবে না। তাহলে তারা কোথায় যাবে? আমাদের রাজ্যে নাই শিল্প, আমাদের রাজ্যে নাই কোনো সেই আর্থিক অভাব মেটানোর একটা সংস্থান, আমরা তাহলে কোথায় যাব? বাইরে গেলেও তো বাইরে গিয়ে সঠিক কর্মসংস্থান নেই। তাহলে আমরা আজকে লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে যে সারা জীবনের স্বপ্ন যে আমরা শিক্ষক হব, আমরা শিক্ষিকা হব, সেই স্বপ্ন নিয়ে যখন সারা জীবনটা পরিশ্রম করলাম, সেই পরিশ্রমের ফসল কিন্তু আমরা ঘরে তুলতে পারলাম না। এর দায়টা কার? এর দায়টা কিন্তু আমাদের না। আপনারা একটু ভাবুন, দীর্ঘ 10টা বৎসর আমাদের সময়টা শেষ করে দিয়েছে। কারা শেষ করলো? আমরা কিন্তু শেষ করিনি। কারণ পরীক্ষা ব্যবস্থা যে নিয়ামক সংস্থা, পরীক্ষা নেওয়ার যে সংস্থা, সেই শিক্ষা কমিশন এবং তৎসহ সরকার, তারা কিন্তু আমাদের পরীক্ষা ব্যবস্থাটাকে হতে দেয়নি। তারা কিন্তু আমাদের পরীক্ষাটাকে প্রতি বছর নেয়নি, যার কারণে আমরা সেই পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছি। আমরা হয়তো যদি আজকে আমাদের কমিশন বলে যে আমরা মেরিট লিস্টে আসতে পারিনি, কেন মেরিট লিস্টে আসতে পারিনি? আমরা তো বিগত 10টা বছর বসে আছি। আমরা এই 10 বছরে আমরা কখনোই চাইবো না আমরা পিছিয়ে পড়ি। আমরা আমাদের জোর গলায় আমরা দাবি করব যে
আমরা আমাদের যা বর্তমান স্কোর তার থেকে আমরা আরও ডেভেলপ করতে পারতাম, আমরা আমাদের স্কোরটাকে আরও বাড়াতে পারতাম। তাহলে সেই সুযোগ থেকে বঞ্চিত কারা করলো? সেই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার পরিচালন সংস্থা, শিক্ষা নিয়ামক যে সংস্থা শিক্ষা কমিশন, আর শিক্ষা কমিশনকে যারা পরিচালনা করছেন সেই সরকার, যে সরকারের কাছে আমরা মানবতার মুখ নিয়ে চেয়ে আছি, যে সরকারের প্রধান যিনি মানবদরদী, যিনি আমাদের পশ্চিমবঙ্গের মানে কোনায় কোনায় যত মানুষ দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন তাদের প্রতি তিনি সুনজর দিচ্ছেন। আমরা দেখছি তিনি তাদের উন্নতি করার জন্য তাদের সর্বদা তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে আমরা কি দোষটা করলাম? তাহলে কি আমাদের শিক্ষিত হওয়াটা দোষ? আমরা আজকে হতভাগ্য শিক্ষিত যে যে শিক্ষাটা আমাদের অর্জন করা আজকে ভুল হয়নি। আজকে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার অভাবে প্রচুর ছেলে মেয়েরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তারা সঠিক শিক্ষাটা পাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা স্কুলে প্রচুর পরিমাণে শিক্ষক শিক্ষিকার মানে পদ শূন্যস্থান হয়ে আছে, ফাঁকা হয়ে আছে, যেখানে আমাদের শিক্ষা আইন বলছে যে 40 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক শিক্ষিকা নিতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটাকেও কিন্তু সরকার বা শিক্ষা কমিশন সেই জায়গাটাতেও যেতে চাইছে না। আর একটা কথা বলি, আমাদের এটা জানার দরকার যে আমরা 2014 সালে যে নোটিফিকেশনটা দেখেছিলাম যে মোট শিক্ষক শিক্ষিকার শূন্য পদ বের করা হয়েছিল 14,339। আপনারা সকলে শিক্ষিত, আপনারা ভাবুন, প্রতিবাদ করুন, 2024 সালে এসেও কেনই বা সেই পোস্টটাই বহাল থাকলো? তাহলে কি একজন শিক্ষক শিক্ষিকাও অবসর গ্রহণ করেননি? অতীতের সেই দেবতাদের মতো কি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পূর্বে চাকরি পেয়েছিলেন তারা কি কর্মসংস্থানের অমরত্ব লাভ করেছেন? তারা কি কর্মে নিযুক্ত থাকার অমৃত ভাণ্ড তারা পান করেছেন যে তারা কোনোদিন অবসর গ্রহণ করবেন না? আমরা তো সেটাই বুঝতে পারছি যে 14,339, সেখান থেকে 10টা বছর যদি হয়, 10টা বছরে যদি 10টা শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড করেন, অবসর গ্রহণ করেন, তাহলে সেই পোস্টটা দাঁড়ায় 14,349। তাহলে সেই 10টা পোস্ট কেন বাড়ানো হলো না? আমরা যখন এই বঞ্চনার যখন আমরা সঠিক একটা রাস্তা দেখার উপায় খুঁজলাম, গরিব মানুষ, সাধারণ অসহায় মানুষ যখন তার কিছু করার থাকে না, তখন তারা একটা জায়গার উপরে ভরসা করে, সেই জায়গাটা হচ্ছে আইনের জায়গা। আমরা যখন কলকাতা হাইকোর্টে আমাদের এই বঞ্চনার প্রতিবাদ করতে আমরা আইনি লড়াইয়ে গেলাম, তখন আমরা কি দেখলাম যে সেখানেও কিন্তু কমিশন যে 1463 ক্যান্ডিডেটকে মাননীয় জজ যাদেরকে প্যানেল করতে বলেছেন কমিশন কিন্তু তাদের বিরুদ্ধে হলফনামা কোর্টে দিয়েছিলেন যে এই 1463 ক্যান্ডিডেট কিন্তু ডিসপুট, এদের অনেকের সাদা খাতা আছে, কারোর নাম ভুল আছে, কারোর রোল নম্বর ভুল আছে, বিভিন্ন কারণে তাদের ক্যান্ডিডেচার অর্থাৎ তাদের আবেদন যে প্রার্থীপদ, সেই আবেদনের প্রার্থীপদ প্রথমেই কিন্তু এদের বাতিল হওয়ার কথা আইনানুগ পথে। কিন্তু আমরা সেটা দেখলাম যে কমিশন এটা নিয়ে বারবার কথা বললেও আমাদের রাজ্যের সর্বোচ্চ যে জায়গা, সেই সর্বোচ্চ জায়গা থেকেও কিন্তু তাদের সেই 1463 হয়ে রায়টা দেওয়া হলো। তাহলে আমরা তো আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড, আমাদের মার্কশিটে লেখা আছে আমরা কোয়ালিফাইড। তাহলে কোয়ালিফাইড হয়েও কেন আমরা অযোগ্য হলাম? এই অযোগ্য হওয়ার কারণটা কে দর্শাবে? আমরা যে অযোগ্য, এই অযোগ্য চিহ্নিত কি কারণে আমরা চিহ্নিত হলাম, কি কারণে আজকে আমরা রাস্তায় বসে আছি, এর জবাব আমরা কার কাছে নেব? আমরা কার কাছে গেলে পাবো? তাই সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থী, আমার সহযোদ্ধা, আমাদের সকলের সহযোদ্ধা, তাদের প্রত্যেককে বলবো
দেখুন, আপনারা সচেতন হন। আজকে আমার খুব খারাপ লাগছে, আমি কলকাতা থেকে অনেকটা দূরে, তো খুব খারাপ লাগছিল যে মঞ্চে আজকে সুবীর কাকুর সঙ্গে আর একজন, তাহলে সুবীর কাকুর সঙ্গে আর একজন। আপনারা ভাবুন যে আমাদের যেমন আমাদের প্রত্যেকের পিতামাতা ছোটবেলা থেকে যেভাবে আমাদেরকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদেরকে লালন পালন করে আজকে শিক্ষিত করে বড় করেছেন, সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করেছেন, আজকে আমাদের মঞ্চে আগত অভিভাবক সম যে সমস্ত কাকুরা আমাদের পাশে থেকে আমাদের লড়াইয়ের রাস্তাটাকে দেখাচ্ছেন, আমাদের লড়াইয়ের সামনে থাকছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাই। তারা আছেন বলে আমরা ইয়ং তরুণ ছেলে হয়েও কিন্তু আমরা তাদের সঙ্গে পা মিলিয়ে চলতে পারছি না। তাদের দায়ভার নাই, মঞ্চ বাঁচানোর দায় তাদের নেই। তারা আমাদের পিতা, তারা আমাদেরকে বড় করে দিয়েছেন, তারা আমাদের অর্জিত যে শিক্ষা, সেই শিক্ষার জন্য ছোট থেকে যথেষ্টভাবে তারা আমাদের পাশে থেকেছেন। আমাদের শিক্ষার সমস্ত উপাদান সামগ্রী তারা আমাদেরকে দায়িত্ব সহকারে তারা আমাদেরকে দিয়ে এসেছেন। তাহলে আজকেও কেন আমরা কিভাবে উপার্জন করব, কিভাবে আমরা তাদের বৃদ্ধ বয়সের দায়িত্ব নেব, সেই দায়িত্বটা কি আমাদেরকে আজকেও এই কাকুরা আমাদেরকে শিখিয়ে দেবেন? এটা খুব লজ্জা লাগে, খুবই লজ্জা। হয়তো আমিও সবসময় যেতে পারি না, কিন্তু আপনাদের কাছে করজোরে অনুরোধ, মঞ্চ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আমাদের দাবি আদায়ের একটাই রাস্তা, সেটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতল। আজকে মায়েরা যেমনভাবে ছোট অবস্থায় আমাদেরকে শাড়ির কাপড়ের আঁচলের তলায় মুখটা ভয় করব সেই আশাতে ঢেকে রাখে, আমাদের লুকিয়ে রাখে এবং আমাদেরকে বাঁচিয়ে বড় করার চেষ্টা করে, আমরা কিন্তু সেই রকমই এক মায়ের পদতলে আমরা অবস্থান করছি। তাহলে নিশ্চয়ই আমাদের ওপরে একটা আশীর্বাদের হাত থাকবে আমি মনে করি। সর্বোপরি আমাদের বাবা মায়ের আশীর্বাদ ছাড়াও আমি বারবার নত মস্তকে তাদেরকে শ্রদ্ধা জানাই, যে সমস্ত অভিভাবক কাকুরা আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এখনও তাদের অনেকেরই মাঝে মাঝে তাদের বয়স হয়েছে, তাদের শরীর খারাপ। সুবীর কাকু কিছুদিন আগে অনেকটা অসুস্থতায় ভুগলেন। সুফল কাকুও শরীরটা খুব একটা ভালো না, আমি জানি, আমার সঙ্গে কথা হয়, ওনারও শরীরটা খুব একটা ভালো যায় না। অমিত কাকু তিনিও আসেন। আমাদের ডলিদির শ্বশুর মশাই, আমি ছবি দেখে অবাক হয়ে যাই, সত্যিই খুব খারাপ লাগে যে ওনার মতো একজন বৃদ্ধ মানুষ উনিও কিন্তু আসছেন। কিন্তু আমরা সত্যি হতভাগ্য যে আমরা এই সমস্ত অভিভাবক সম পিতাদের পাশে আমরা একটা লাঠি হয়ে দাঁড়াতে পারছি না। আমরা আমাদের নিজেদের ঘর, আমাদের দেওয়ালগুলো গেঁথে দিয়েছে আমাদের বাবা মারা, কিন্তু আমরা সেই দেওয়ালের ওপর একটা টিন চাপানোর কাজ করতে পারছি না, অর্থাৎ আমরা মঞ্চটাকে বাঁচাতে পারছি না। খুব দুর্ভাগ্যের বিষয়, গত পরশুদিন যে সমস্ত দিদিরা, ভাইয়েরা, দাদারা মঞ্চে ছিলেন, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমি খোঁজ নিতে পারিনি, এটা আমি দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগতভাবে, যে হঠাৎ ওই ব্যারিকেডগুলো ভেঙে পড়ে তারা আহত হতে পারতেন। তো যাই হোক, ওপরওয়ালার অশেষ কৃপা যে ওনারা সুস্থ আছেন, সুস্থ থাকুন এবং সুস্থ থেকে আমাদের যে দাবি, শিক্ষকতার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে যেন আমরা বাস্তব রূপ দিতে পারি। এই জন্য প্রত্যেক ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির সদস্যবৃন্দদের, সহযোদ্ধাদের বলবো, আগামী 11ই ডিসেম্বর বুধবার 2024 আমরা নবান্নে ধর্মতলা থেকে মিছিল করে, শান্তিপূর্ণ মিছিল করে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমাদের যন্ত্রণা লাঘবের কথাটা বলতে আপনারা আসুন, আমরা যাই, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। এ লড়াই আমার একার নয়, এ লড়াই আপনার একার নয়, এ লড়াই কাকুদের শুধু লড়াই না। কাকুরা শুধু আমাদেরকে সারা জীবন, শেষ জীবনেও যদি আমাদেরকে কর্মসংস্থান তাদেরকে খুঁজে এনে দিতে হয়, আর আমরা সেই কর্মসংস্থানে যোগদান করে সেখান থেকে পয়সা নিয়ে আমরা আমাদের উদার ভর্তি করব, আর উদার ভর্তির পরে আমরা হয়তো সেই পিতৃসম কাকুদের প্রতি আর শ্রদ্ধাটাও জ্ঞাপন করব না। আমি জানি না যে এটা আমি ভুল বললাম কিনা,
তবে আমার বলতে খুব খারাপ লাগলো, কেউ অসন্তুষ্ট হবেন না। আসলে আমার কথাগুলোই একটু এরকম, হয়তো গ্রুপে দেখেছেন, কিন্তু আমি চাই যে, আবারও বলছি, আমি নিজেও আর কোনোদিন পরীক্ষায় বসতে পারবো না। সরকারি কোনো নোটিফিকেশন জারি হলে আমি বসতে পারবো না। আমার মতো মঞ্চে অনেক দাদা দিদিরা আছেন যাদের 40 পার, 45 পার, এমনকি 50 ছুঁই ছুঁই, এমনকি এখনও যারা আছেন যাদের বয়স হয়তো আমি বললাম একটু আগে, যার 2-3 মাস হলে কিন্তু তারাও কিন্তু ওভারেজে চলে যাবেন। তাহলে তারা কোথায় যাবেন? এই বেকারত্বের জ্বালাটা সহ্য করতে না যখন পারবে না, তাহলে তারা কি করবেন? আমরা কমিশনের শিকার। আমরা বারংবার দাবি করেছি আমাদের 8(3)B রুলস কমিশনের প্রচার করা, ঘোষণা করা, যে গেজেট অর্থাৎ 8(3)B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ইন্টারভিউ বঞ্চিত টেট পাস ট্রেন্ডদের নিয়োগ দিতে হবে। এটাই আমাদের মূল দাবি, প্রথম থেকেও ছিল, এখনও আছে। যতদিন আমরা এই শিক্ষকতার পদে না যেতে পারবো ততদিন আমাদের এই দাবি থাকবে, এটাই আমি আশা রাখি। এবং অনেকে আমাদের এই মঞ্চটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মঞ্চের যে বর্তমানে আমরা যে গুটি কয়েক ছেলে মেয়েরা বাঁচিয়ে রেখেছি মঞ্চটাকে, তার মধ্যেও অনেকে অনেক কিছু আমাদের কাকু সম্পর্কে বলছেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, মানুষ সবসময় হয়তো আমরা সঠিক রাস্তায় চলতে পারি না, ভুলভ্রান্তি হয়। আর যদি ভুল না করলে আমরা সঠিক জিনিসটা শিখতে পারবো না। সুতরাং ভুল থেকেই আমাদের সঠিকটা শিখতে হবে। সেই জন্য সকলের কাছে অনুরোধ, হয়তো আমাদের চলার পথে আমরা প্রত্যেকে কেউ কারোর বন্ধু, কেউ ভাই, কেউ দাদা, কেউ দিদি। তাহলে আমাদের নিজেদের মধ্যে যদি কারোর সঙ্গে কিছুটা মতানৈক্য হয়, সেটা অন্যভাবে হতে পারে, কিন্তু আমাদের জীবন জীবিকার প্রশ্নে, আমাদের চাকরি আদায়ের প্রশ্নে, আমাদের কমিশনের ঘোষিত 8(3)B যে রুলস, সেই গেজেট কমিশনকে মানানোর প্রশ্নে আমরা কাঁধে কাঁধ রেখে একসঙ্গে একজোট হয়ে লড়াই করব। কি যে না, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। না হলে আমাদের এই 10 বছরের বঞ্চনার ক্ষতিপূরণ কিভাবে আপনারা পূরণ করবেন, সেই দায়িত্ব আপনাদের। আমি রাজ্যের একজন নাগরিক, আমি দেশের একজন নাগরিক। আমার সরকারের প্রথম কাজ হচ্ছে একজন নাগরিকের তার কর্মসংস্থান, তার শিক্ষা, তার বাসস্থান, যেগুলো মৌলিক কর্তব্য একটা রাষ্ট্রের, একটা রাজ্যের, সেই মৌলিক কর্তব্যের প্রতি লক্ষ্য রাখা। তাহলে যেখানে আমরা জানি যে আপার প্রাইমারি হচ্ছে একটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত কোনো পয়সা আমাদেরকে দিতে হয় না। তাহলে আপার প্রাইমারিতে আজকে শিক্ষক শূন্য। তাহলে শিক্ষক শূন্যের ফলে কিন্তু কোটিপতি বা ধনবান ব্যক্তির বা পরিবারের ছেলে মেয়েদের কোনো সমস্যা হচ্ছে না, এটা আপনারা মাথায় রাখবেন। কোন পরিবারের ছেলে মেয়েদের সন্তান সন্ততিদের অসুবিধা হচ্ছে, কারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে? আমাদের ঘরের ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ আমাদের সেই আর্থিক ক্ষমতা নেই যে আমরা বেসরকারি স্কুল কলেজগুলোতে তাদের শিক্ষার ব্যবস্থা করব। আমাদের হাতে সেই পরিমাণ পয়সা, সেই পরিমাণ অর্থ নেই। তাহলে আমাদেরকে পাঠাতে গেলে কোথায় পাঠাতে হবে? আমাদের সরকার পোষিত যে বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলিতে আমাদের পাঠাতে হবে। তাহলে সেখানে বিদ্যালয়গুলিতে পাঠাতে গেলে কি করতে হবে? আমি আমার ছেলে মেয়েকে পাঠাবো, একটা বিদ্যালয়ের মূল উপাদান সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কিন্তু সেই উপাদানগুলোকে পরিচালনা করার জন্য একজন ড্রাইভার দরকার, একজন চালক দরকার। সেই চালিকা শক্তি হচ্ছে শিক্ষক শিক্ষিকা। তাহলে শিক্ষক শিক্ষিকাটা কোথা থেকে আসবে? যেহেতু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা একটা নির্বাচনের মাধ্যমে সরকার নিয়ে আসি, সেই সরকার ঠিক করবে যে একটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কারা হবে, কাদেরকে সেই শিক্ষা
অঙ্গনে পাঠানো হবে এবং সেই শিক্ষা অঙ্গনে গিয়ে আমার রাজ্যের, আমার দেশের যে ভাবি প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, যে আগামী দিনের আমার রাজ্যের, আমার দেশের, আমার এই পৃথিবীর একজন সুনাগরিক, যে সেই বিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে মানবিক দিক তার উন্মোচিত হয়ে সে দেশের জন্য, রাজ্যের জন্য সমস্ত কিছু করবে। আপনারা ভাবুন, কিছুদিন আগে কি একটা ঘটনা ঘটে গেল, যদিও খুব দুঃখজনক ঘটনা। আরজি করে আমাদের দিদি বা বোন বলুন, যেই বলুন, অভয়া, সেই মেয়েটির মর্মান্তিক মৃত্যু হলো। আর সেই মর্মান্তিক মৃত্যুর কারণে কারা দিনের পর দিন রাস্তায় নামলো? দিনের পর দিন রাস্তায় নামলো সমস্ত নাগরিক সমাজ, শিক্ষিত নাগরিক সমাজ, সমস্ত ডাক্তার সমাজ। কিন্তু বলুন, আমাদের অপরাধটা কি? আমরা তো শিক্ষিত ছেলে মেয়ে, আমাদের হাত দিয়েই কিন্তু আজকে যারা শিক্ষক পদে যারা উন্নীত হলো, শিক্ষক পদে যারা সুপারিশপত্র পেলেন, তারা কিন্তু আজ থেকে এক সপ্তাহ আগেও আমাদের মতো ধর্ণা মঞ্চেরই একজন ক্যান্ডিডেট ছিলেন। তাহলে তাদের হাত ধরেই কিন্তু আগামী দিনের বা ভবিষ্যতের অভয়ার মতো ডাক্তার, বা যে সমস্ত ডাক্তাররা আজকে অভয়ার নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, ধর্ণা করলেন, মঞ্চ করলেন, তারা কিন্তু আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের বা শিক্ষকদের হাতেই তৈরি। তাহলে তারা তাদের জন্য লড়াই করছে। কিন্তু এই সমস্ত শিক্ষিত সমাজদের, বিশেষ করে যারা বুদ্ধিজীবী আমরা বলি আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতার রাজপথে কিছু হলে মোমবাতি নিয়ে তারা রাস্তায় নেমে পড়ে, সেই সমস্ত নাট্য ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, তাদের বুদ্ধিজীবী, তাদের কাউকে দেখলাম না যে না এরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, এরা দীর্ঘ 10 বৎসর আজকে এরা বঞ্চিত, এদের পরিবারগুলো ভেসে যাচ্ছে, এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এটা তারা মনে করেনি বা এখনো তারা করছে না, যার কারণে অনেকে অনেক কটু কথা বলছে। আজকে আমরা কেন বঞ্চিত? আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা এই ভারতবর্ষের এই সমস্ত বুদ্ধিজীবী সম্প্রদায়ের জন্যই কিন্তু আমরা বঞ্চিত, কারণ এই শিক্ষিত সমাজ আমাদের পাশে নেই। সর্বোপরি বলতে লজ্জা লাগে, আমরা যে কর্মের জন্য আজকে আন্দোলন করছি, যে কর্মটাকে লক্ষ্য করে আমরা রাস্তায় নামতে চাইছি, সেই কর্মে নিযুক্ত যে শিক্ষক সমাজ, শিক্ষক প্রতিনিধি, তারা আমাদের পাশে আসে না। এটা আমাদের লজ্জা, এটা আমাদের শিক্ষিত হয়ে লজ্জা যে এই সমস্ত শিক্ষকদের ধিক্কার জানায়, যে সমস্ত শিক্ষকরা বর্তমানে 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা স্যালারি নিয়ে দিনের পর দিন ক্লাস করছে না, ছেলে মেয়েদের ক্লাস ঠিকমতো করাচ্ছে না, এমনকি আমাদের দুর্দশার দিনেও তারা একজন শিক্ষক হিসাবে আমরা যে তাদের পাশে গিয়ে বসবো, সেটাও তারা বোধহয় মেনে নিতে পারছে না। সেই জন্য আমরা যাতে কোনো কর্মসংস্থানে শিক্ষক পদে না যেতে পারি, এটা মনে হয় তাদের একটা মনে মনে তাদের একটা গোপন একটা বিরোধিতা, একটা ষড়যন্ত্র আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তাই সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত আপার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ, সহযোদ্ধাদের বলবো, দাদা দিদি ভাই বোনদের বলবো, আবারও বলছি, 11ই ডিসেম্বর বুধবার 2024 আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে শান্তভাবে আমরা যে কর্মসূচির আয়োজন করেছি, ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত সেই মিছিল, শান্তিপূর্ণ মিছিল, এবং তৎসহ মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমাদের দুঃখ যন্ত্রণা, আমরা কেন বঞ্চিত, আমরা কেন শিক্ষকতার সুযোগ পেলাম না, আমরা কেন ইন্টারভিউয়ে ডাক পেলাম না, আমরা সেই সমস্ত দিকগুলো তার কাছে লিখিত আকারে তুলে ধরার জন্য আমরা যেতে চাইছি। সেখানে কিন্তু আমরা 100 জন, 50 জন, গুটি কয়েকজন, বা যারা মঞ্চে গিয়ে আহত হচ্ছে বা প্রাণ সংশয়ের অবস্থাও থেকে যাচ্ছে, সেই সমস্ত গুটি কয়েক দাদা ভাই বন্ধু দিদিরা গেলে কিন্তু হবে না। অন্তত আপনারা যে কজন মঞ্চে যারা যায়, সেই চেনা মুখগুলোই যায়,
আমি আবারও আবেদন রাখছি, আমাদের এই ডিসেম্বর মাসটা টানা কর্মসূচি যতগুলো হবে সমস্ত কর্মসূচি আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। এই কর্মসূচি আমরা পালন করব, কিন্তু আমরা কারোর জন্য না। আমি আমার সহ আপনাদের সকলের লড়াইটা লড়ব, আপনি আপনার সহ আমার লড়াইটা লড়বেন, আমার আর সহযোদ্ধারা তার সঙ্গে আরও সহযোদ্ধাদের লড়াইটা লড়বে। এই সম্মিলিত লড়াই কিন্তু আমরা আমাদের যে সাফল্য, সেই সাফল্যটাকে আমরা ছিনিয়ে আনতে পারি। আজকে যদি আমাদের মধ্যে রাগ, অভিমান, বিভেদ এগুলো যদি থেকে থাকে, আজকে গ্রুপে কে কি বলল সেই নিয়ে যদি আপনারা মান অভিমান করে থাকেন, সেগুলো করবেন না। অনুরোধ, আমরা জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি। আমি আবারও বলছি, মঞ্চে আমরা যারা আছি তাদের যদি 100 জন আমি হিসাব করি, তাদের 98 জনের বয়স 40 পার, তাহলে তারা কোথায় যাবে? এবার তার মানে কি আমি 98 জনের জন্য বলছি? না, যে দুজন আমাদের ভাই বোন যাদের বয়সটা 40-এর নিচে, আমরা তাদের কথাও বলছি, আমরা তাদের জন্যও লড়ছি। কারণ আমাদের একটাই লক্ষ্য, যে কমিশনের তৈরি গেজেট 8(3)B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির টেট পাস ট্রেন্ডদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে। কারণ আমাদের এই 10 বছরে আমাদের আর না আছে পড়াশোনার কোনো মানসিকতা, না আছে আমাদের বয়স। তাহলে আমরা কি করব? আমরা কি খাবো? আমাদের তো আস্তে আস্তে দৈহিক শক্তিটাও আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমাদের এখন বয়স হয়ে গিয়েছে, আমাদের আর কেউ টিউশনিও আর দেবে না। কারণ কি? বর্তমানের ছেলে মেয়েরা এখন ফ্যাশনেবল, তার থেকেও ফ্যাশনেবল হচ্ছে বর্তমানের অভিভাবিকারা। তারা সব সময় এখন কি খোঁজে? তারা তরুণী গৃহশিক্ষক তারা খোঁজে। কারণ সেখানে গেলে তাদের ছেলেমেয়েরা যে স্বাধীনভাবে চলতে চায়, তারা নিজের মতামতে চলতে চায়, এবং অভিভাবিকারাও বর্তমানে ছেলে মেয়েদের সেই স্বাধীনতাটা দিয়েছে। যার কারণে অভিজ্ঞ টিউটারের কোনো দাম নাই, অভিজ্ঞ গৃহশিক্ষকের কোনো মূল্য নেই। এখন যে গৃহশিক্ষকের মূল্য আছে সেটা হচ্ছে বয়স কম, চুলদাড়ি সাদা হয়নি, এরকম ছেলে মেয়েদের চোখে চশমা ওঠেনি, তাদের এখন টিউশনির বাজার। তাহলে আমরা কোথায় যাব? পাশাপাশি দেখুন, যে সমস্ত আমরা যে গুটি কয়েক টিউশনি করে রুটি রোজগার করব, সেটাও বর্তমানের কর্মরত শিক্ষক শিক্ষিকারা সে লাথিটাও পেটে মারছে আমাদের। কারণ তারা 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা বেতন স্যালারি পাওয়ার পরেও তারা টিউশনিগুলোকে দখল করে রেখেছে। আর অভিভাবিকারা কি করছেন? তারা ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, কর্মরত শিক্ষক শিক্ষিকাদের কাছে তাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছেন। কারণ একটাই, পরিষ্কার গল্প একটাই, কারণ আমাদের এখন শিক্ষা ব্যবস্থার সিস্টেম পদ্ধতিটা কি? যে বছরে 3টে ইউনিট টেস্ট হবে, অর্থাৎ 3 মাস অন্তর পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে 15 নম্বর বা 20 নম্বরের করে পরীক্ষা হবে স্কুলে। আর তার ফলে কি হবে? ওই সমস্ত মাস্টার মশাইরা শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রশ্নটা তৈরি করছেন। তাহলে তারা যদি প্রশ্নটা তৈরি করেন, তাদের কাছে আমার ছেলেটাকে মেয়েটাকে যদি আমি পড়তে পাঠাই, তাহলে আমাদের ওই মাস্টারমশাই বা দিদিমণি কি করবেন? 15 নম্বরের যে 20টা প্রশ্ন, সেই 20টা প্রশ্ন বারংবার তাকে অভ্যাস করাবেন, প্র্যাকটিস করাবেন। কেন না? বলবে না যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, কি বলবেন? বলবেন এগুলো প্র্যাকটিস করো, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোকে রপ্ত করো, এই প্রশ্নগুলো তুমি সারা জীবন তুমি গুরুত্বপূর্ণ তোমার কাছে। ব্যাস, আগামী 4টা ডিসেম্বর পরীক্ষা, স্কুলে 3rd ইউনিট টেস্ট। গিয়ে সেই ছাত্রছাত্রী দেখবে, ও মাস্টারমশাই যে 20টা প্রশ্ন করিয়েছে তার মধ্যে আমার 14টা প্রশ্ন কমন, একটা আনকমন। ওটা তো থাকবেই, একটা আনকমন থাকতেই হবে। যদি না থাকে তাহলে মাস্টারের আবার মূল্য থাকবে না।
কারণ হুবহু কী করে কমন দেয়, তখন আবার তার বিরুদ্ধে আঙুল উঠবে। যার কারণে 14টা প্রশ্ন ছেলেটা মেয়েটা কমন পাবে, স্বাভাবিকভাবেই সেই ছেলে মেয়েটা স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট করবে। এবার শিক্ষক শিক্ষিকার কাছে আগামী সেশনে টিউশন পড়াতে পাঠাবে, আর আমাদের কাছে পাঠাবে না। কারণ আমরা বেকার, আমরা আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ নই। আমাদের পেছনে আমাদের বসার জন্য সরকারি দপ্তরে কোনো কাঠের চেয়ার নেই, যে চেয়ারে বসলে ছুটির দিনেও মোবাইলে মেসেজ ঢুকবে টুং টুং করে, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হলো এত হাজার টাকা, সেটা আমাদের নেই। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি ভাববেন? এখনও কি আপনারা বাড়িতে বসে থাকবেন? তাহলে আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কেউ কিছু মনে করেন না, আমার হয়তো আলোচনাটা একটু দীর্ঘায়িত হচ্ছে। আমি কোনোদিন লাইভ করিনি, আজকে প্রথম। আমার এক দাদা ভাই বন্ধু শুভঙ্কর চাকি, তার আজকে লাইভ করার কথা ছিল, তার ব্যক্তিগত সমস্যার কারণে উনি আজকে করতে পারেননি। তো আমাকে লাইভ করার জন্য আমাদের নদিয়ার আরতি, আমাদের প্রিয় আজাহার, তারপরে আমাদের শ্রদ্ধেয় সুবীর কাকু, শর্মিষ্ঠাদি, এরা বললেন। তো আমি বলেছিলাম আমি তো ঠিকমতো অপশান জানি না, সত্যিই আমি পারছিলাম না। আমি আমার খুব কাছের ভাই আজাহারকে আরেকটা ফোন থেকে ফোন করে অপশানগুলোকে ও বলছিল, আর আমি সেগুলোকে ঠিক করে করে আমি এই লাইভে আসতে পেরেছি। তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আজকে লাইভে প্রথম, আমি ভুল বললাম না ঠিক বললাম, আবেগের বশে আমি বুঝতে পারছি না। তবে শুধু আবেগ না, আমার মনেও জ্বালা যন্ত্রণা নিয়েও আমি বলেছি। কারণ আমি প্রত্যেকটা মঞ্চের ঘোষিত যে কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচি আমি পালন করার চেষ্টা করি। সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটাও আবেদন রাখছি, এটা আমাদের গ্রুপে একটা প্রস্তাব হয়েছে, প্রস্তাব আকারে আলোচনাটা এসছে, যদিও এখনও ফাইনাল হয়নি, যে এই শীতের মরশুমে গত বছর আমরা করুণাময়ীতে 72 ঘন্টার একটা অনশন বা একটা বিক্ষোভ মঞ্চ চালিয়েছিলাম। আগামী দিনে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে সেই রকম একটি মঞ্চ বা সেই রকম একটি 72 ঘন্টার আন্দোলন কর্মসূচি যদি নবান্নর আশেপাশে যদি আমরা পারমিশন পাই বা আইনি পথেও যদি পারমিশন পাই, তাহলে সেখানে আমরা এই ডিসেম্বরের মধ্যেই সেই কর্মসূচি পালন করব। কারণ আমাদের এই ডিসেম্বর মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই মাসের মধ্যে সমস্ত নিয়োগপত্রগুলো, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্রগুলো দেওয়া হচ্ছে এবং হয়তো এই মাসটা চলবে। এই মাসের মধ্যেই আমাদেরকে চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদের বঞ্চিত থাকার কথা নয়। আমরা মঞ্চে যে গুটি কয়েক ছেলে মেয়ে আছি যারা টেট পাস ট্রেন্ড, তাদের কিন্তু বসে থাকার কথা নয়। কারণ আপনারা দেখেছেন যে হাইকোর্টের যে জাজমেন্টটা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে, সেখানে কিন্তু কলামে একটা জিনিস লেখা ছিল 5108খানা সিট। সেখানে বলা আছে এই 5108খানা সিট কিন্তু কমিশন সুনির্দিষ্টভাবে বলেনি, এটাই কিন্তু জাজ উল্লেখ করেছিলেন। তাহলে আমরা কতজন আছি যে আমাদের ওই 5108টা সিটের মধ্যে কেন আমাদেরকে নেওয়া যাবে না? সরকার পক্ষের উকিল তিনি দাঁড়িয়ে বলেছিলেন, বা যারা চাকরি পদপ্রার্থী ছিলেন, প্যানেলে ছিলেন, তাদের উকিল বলেছিলেন যে ফিউচার ভ্যাকান্সি। হোয়াট ইজ ফিউচার ভ্যাকান্সি? তাহলে আমরা কারা? আমরা কি পাস্ট? আমরা যদি পাস্ট হই তাহলে কেন আমাদের ওই ঘোষণা করা হচ্ছে না কমিশন থেকে যে আপনারা আজ থেকে 8 বছর আগে যে মার্কশিটটা পেয়েছেন, যেখানে আপনাদের কোয়ালিফাইড লেখা ছিল, সেই মার্কশিটের আর কোনো ভ্যালু থাকলো না, আপনারা এই আর কোনো দাবি করতে পারবেন না। তাহলে হোয়াট ইজ ফিউচার ভ্যাকেন্সি? ভবিষ্যৎ যে শূন্য পদ, সেই ভবিষ্যৎ শূন্য পদটা কি? ভবিষ্যৎ কারা? আমরাই তো ভবিষ্যৎ। কারণ যেহেতু এখনও এই পদের এখনও কিন্তু নিয়োগ হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, তাদের সুপারিশপত্র দেওয়া হচ্ছে। তাহলে আমরা তো সেই আয়তের মধ্যেই পড়ি, আমরা সেই আওতাতেই আছি। তাহলে কেন আমরা আবার ফিউচার কোথায় যাব? আমাদের তো ফিউচার এখন কারোর শ্মশান, কারোর গোরস্থান, আর তো কোনো ফিউচার নেই ভাই, দাদা, দিদি। আমাদের তার কোনো ফিউচার নেই, আমাদের তার কোনো ভবিষ্যৎ নেই।
তাহলে কমিশন বা সরকার বা নবান্নে আমরা এটাই বলবো যে ম্যাডাম, আমাদের ফিউচার ভ্যাকান্সির এখন একটাই জায়গা আছে, শূন্য পদ আমাদের একটাই জায়গা আছে, কারোর শ্মশান, কারোর গোরস্থান। আপনি এবার বলুন আমরা কোন জায়গাটাকে বেছে নিব? আমরা যে ধর্ম পালন করি সেই ধর্ম অনুযায়ী আমরা সেই উপাসনা দেবদেবীর কাছে প্রার্থনা করে নিব যে আমাদেরকে ওখানে পাঠাও আপনার এই নবান্নে দাঁড়িয়ে, না আপনি আমাদের কর্মসংস্থানের দুটো ব্যবস্থা করবেন, দুটো ডাল ভাতের ব্যবস্থা করবেন, আমাদের বৃদ্ধ বাবা মায়ের শুশ্রূষার জন্য কিছু ওষুধ যাতে কিনতে পারি, তাদের শেষ বয়সে যাতে একটু সুখ দিতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, আপনি সেই ব্যবস্থাটা করবেন। আপনি কোনটা করবেন ম্যাডাম? আপনার মুখ চেয়ে আমরা দীর্ঘ 10টা বছর বসে আছি। আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি। ম্যাডাম, ডবল চাকরি তো গেল, আপনি একটা আমাদের চাকরি দিয়ে বাঁচান। আমরা ক বছর চাকরি করব ম্যাডাম? আমাদেরকে তো আপনাকে 30 বছর বেতন দিতে হবে না, 30 বছর স্যালারি দিতে হবে না। আপনাকে কাউকে দিতে হবে 12 বছর, কাউকে 10 বছর, কাউকে 15 বছর, কাউকে হার্ডলি 17 বছর, তার বেশি ম্যাডাম আপনাকে দিতে হবে না। আপনি যদি এর পরেও দিনের পর দিন আপনি মানুষের ভালো করুন, আপনি থাকুন, আপনি ভালো করে সিংহাসনে থাকুন, আমরাও আপনাকে সমর্থন করি। কিন্তু ম্যাডাম, আপনি যদি মনে করেন আমাদের এই 17 বছরের কর্মজীবনে আপনি আমাদেরকে যে বার্ধক্য যে ভাতা অবসরের পর সেটা দেবেন না, আপনি লিগালি বা আইনানুগভাবে সেটাও নাও দিতে পারেন, তাহলে আপনি 17 বছর বেতন দেবেন। আপনি যাদেরকে অতীতে চাকরি দিয়েছেন তাদের কারোর বয়স ছিল 25, কারোর 26, ম্যাক্সিমাম 30, তাহলে তাদেরকে তো আপনি 35 বছর ধরে বেতন দিবেন ম্যাডাম। তাদেরকে তো আপনি বেতনের যে জায়গায় নিয়ে যাবেন সে জায়গা কল্পনাও করা যায় না। তাহলে আমরা কি দোষ করছি? আমরা কি দোষটা করলাম? আমরা দীর্ঘদিন বঞ্চিত। আমরা কেন কলকাতায় আমরা যেখানে ফাঁকা জায়গায় বসে থাকি বর্ষাকালের সময়ে আমরা বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা পাই না? আমরা আমাদের মঞ্চের সামনে একটা জায়গায় গিয়ে শেডের তলায় দাঁড়াতাম, জানি না কি কারণে তারাও সেখানে আজকাল আর আমাদেরকে দাঁড়াতে দেয় না। তাহলে আমরা এতটাই আমরা বঞ্চিত, এতটাই হতভাগ্য। আপনি আমাদের দিকে তাকাবেন না? আপনি আমাদের দেখুন, আপনি তো মানব দরদি, আপনাকে তো সবাই মমতাময়ী বলে। তাহলে আমরা তো আপনার সন্তান সম, কেন আপনি আমাদেরকে দেখবেন না? কেন আমরা যোগ্য হয়েও কেন আমরা অযোগ্য? সেই অযোগ্যের কারণটা উল্লেখ করুন। কোর্টের কাছেও আমরা বারবার অ্যাপিল রেখেছিলাম। আপনাদের তো সিট আছে, 5108টা সিট আছে, সেই সিটটার আপনারা কোনো হিসাব দিলেন না। আপনারা তো আমাদের মঞ্চের এই গুটি কয়েক ছেলে মেয়েগুলোকে সেই 5108টা সিটের মধ্যে নিতে পারতেন। আমাদের বয়সগুলো শেষ, আমরা কোথায় যাব? কোথায় যাওয়ার রাস্তা আছে? তাই আবারও আমি আর বেশি বলতে চাইছি না, যেটুকু আবারও বলার যে সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের, আমার সহযোদ্ধাদের বলবো, আগামী 11ই ডিসেম্বর বুধবার 2024 ধর্মতলার শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে নবান্ন পর্যন্ত মিছিল করে তৎসহজে মাননীয়ার কাছে লিখিত আকারে প্রতিবেদন জমা দেওয়ার যে কর্মসূচি আমরা সকলে মিলে গ্রহণ করেছি, সেই কর্মসূচি পালন করতে আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় আসুন। আমরা জোটবদ্ধ হই, জোটবদ্ধ একতাই হচ্ছে শক্তি। যদি আমরা ভিন্ন হয়ে যাই তাহলে আমাদের আর কোনো কিছুই করার থাকবে না। আমাদের এই বঞ্চনার জীবন আসুন আমরা সকলে হাতে হাত ধরে লাঘব করি। সর্বোপরি ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই ডিসেম্বর মাসে মঞ্চের তরফ থেকে যত কর্মসূচি নেওয়া হবে আমাদের সকলের স্বার্থে, সেই কর্মসূচি আপনারা, সমস্যা থাকবে, সমস্যা আমারও আছে, প্রত্যেকেরই থাকবে। সেই সমস্যাগুলোকে বলছি না আপনি কাটিয়ে চলে আসুন। এখন বাড়িতে যদি আপনি ছাড়া কেউ না থাকে, বাড়িতে অসুস্থ বাবা মা, তাহলে আপনি কার ভরসায় আসবেন? এতটা অমানবিক নয়। সেদিন গ্রুপে দেখছিলাম, খুব খারাপ লাগছিল কথাটা, যে আমাদের এক দাদা বা ভাই
তার স্ত্রীর 1 মাসের না 2 মাসের বাচ্চা, 5 মাসের। তো উনি লিখেছেন যে আমার তো 5 মাসের বাচ্চা, তাহলে আমি 5 মাসের বাচ্চা নিয়ে স্ত্রীকে নিয়ে আমি যাব মিছিলে, আমি যেতে চাই। তো আমার প্রিয় আজাহার ভাই, সেও তাকে বলেছে যে আপনি কেন এরকম বলছেন, আমরা কি পিশাচ? আমিও সেটার রিপ্লাই করেছিলাম যে অতটা অমানবিক ভাববেন না, আপনার লড়াইটা আপনি না আসতে পারলে আমরা লড়ে দেব, আপনার পাশে আমরাও আছি। আপনার সমস্যা থাকতে পারে, আমাদের শ্রদ্ধেয় সুফল কাকুও তার পাশে দাঁড়িয়েছিলেন, তাকে তার মনের ব্যথাটা তার কাকুও বুঝেছেন, কারণ কাকু একজন অভিভাবক, তিনি তার সেই আর্থিক অভাব অনটনের কষ্টটা তিনিও বুঝতে পেরেছেন, যার কারণে ওই সহযোদ্ধা আমাদের 5 মাসের বাচ্চা সহ তার স্ত্রীকে নিয়ে আন্দোলনে এই মিছিলে আসতে চেয়েছেন। কিন্তু আমরা অতটা অমানবিক নই, আমরা আপনার লড়াইটা আমরা লড়ব। শুধু আমরা কেন, যত সহযোদ্ধা আমরা আছি তারা আপনার লড়াইটা আমরা লড়ব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার 5 মাসের বাচ্চা নিয়ে আপনি আসবেন না। যাদের খুবই সমস্যা, ঠিক আছে আপনারা আসবেন না, কিন্তু যদি পারেন আশেপাশের কাউকে একটু পাঠিয়েন, কারণ আমরা হাসলে আমাদের পরিবার হাসবে, আপনি প্রতিষ্ঠিত হলে সমাজ আপনাকে ভালোবাসবে, আত্মীয় স্বজন আপনার খোঁজ খবর নেবে। আপনি না হাসতে পারলে আত্মীয় স্বজন আমার মুখের দিকে তাকিয়ে হাসবে না, আপনার মুখের দিকে তাকিয়েও হাসবে না, আত্মীয় স্বজন যোগাযোগই রাখবে না। তাই বন্ধু, সকলের কাছে আমার আবারও আবেদন যে আগামী 11ই ডিসেম্বর 2024 কলকাতা ধর্মতলা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ দীর্ঘ 900 দিন যাবৎ যে অনশন মঞ্চ বা ধর্ণা মঞ্চ চালিয়ে যাচ্ছি, সেই মঞ্চের তরফ থেকে আমাদের 10 বছরের বঞ্চনা এবং ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা 11ই ডিসেম্বর 2024 শান্তিপূর্ণ মিছিল করে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের প্রশাসক, যিনি আমাদের গার্জেন অভিভাবক আমাদের রাজ্যের, তার কাছে আমরা সন্তান সম হয়ে আমাদের দুঃখ যন্ত্রণা বঞ্চনার কথাটা তার কাছে আমরা প্রতিবেদন আকারে রাখতে চলেছি। আপনারা সকলে আসুন, সেখানে আমরা সকলে যোগ দিয়ে আমাদের এই সাফল্যটাকে যাতে ছিনিয়ে আনতে পারি, এই আশাটা রাখবেন। সর্বোপরি মঞ্চটাকে বাঁচান, দাদা দিদি ভাই বোন সকলের কাছে অনুরোধ, মঞ্চটাকে বাঁচান। মঞ্চ না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই। একটা সংসারের বটবৃক্ষ হচ্ছে বাবা মা, মাথার ওপর থেকে তারা যখন সরে যায়, তখন আপনি যতই বড় হন না কেন, আপনি কিন্তু সব কাজ এককভাবে করতে পারবেন না, কারণ আপনি যে কাজটা ভুলে গিয়েছেন সেই কাজটা করে দেওয়ার দায়, মানে আপনাকে মনে করিয়ে দেওয়ার যে কাজটা যারা করেন বা করে থাকেন তারা হচ্ছেন সেই বাবা মা। আপনি কলকাতায় ধর্ণা মঞ্চে যাবেন, ফোন করে কিন্তু আপনার মা আপনাকে খবর নেবে, বাবা খেয়েছিস, মা খেয়েছো, আর কেউ খোঁজ নেবে না, কিন্তু বাবা মা খোঁজ নেবে। আমার বাড়ি আসতে রাত্রি 11টা বাজে মঞ্চ থেকে, আমি যখন বাড়ি আসি আমার মা জেগে থাকে, আমার বাবা নেই, মা জেগে থাকে, আর কিন্তু কেউ জেগে থাকে না। সুতরাং সেই মঞ্চটা, সেই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলটাও আমাদের কাছে মাতৃসম একজন মা, এবং সর্বোপরি যাদের কথা বারবার না বললেই না, আমাদের অভিভাবক সম পিতৃসম যে কাকুরা আমাদের পাশে আছেন, এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। কারণ আমরা যারা মানে দিশেহারা হয়ে বেকার ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছি, সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের পাশে পিতা সম আমরা যে 4-5টা কাকুকে পেয়েছি। সর্বোপরি শ্রদ্ধা জানাতে হয় মানে যে 4জন, মানে আমার খুবই ভালো লাগে, মাননীয় সুফল কাকু, সুবীর কাকু, অমিত কাকু, সর্বোপরি ডলিদির শ্বশুর মশাই। মানে আমি ওনার ছবিটা দেখেছি, উনি এতটাই রুগ্ন, মানে আমার মনে হয় যে উনি হাঁটতে গেলেই হয়তো ভয় লাগে যে তিনি পড়ে যাবেন কিনা, নিজের শরীরটাকে তিনি সামলিয়ে চলতে পারবেন কিনা। তাহলে তারা আসতে পারে, শুধু কেন আসছে? তারা কি চাকরি করবে? তারা কি চাকরি পাবে? তাদের কি সরকার নতুন করে আবার গেস্ট টিচারের মতো নিয়োগ করবেন?
করবেন না। তারা কেন আসতেন না? তারা আমাদের প্রতি এখনও যেন মনে হচ্ছে কোনো একটা জায়গায় দায়বদ্ধ, যে আমরা তাদের সন্তান, আমরা তাদের ছেলে মেয়ে, আমাদেরকে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার শেষ কাজটা যেন এখনও তাদের কাছে বাকি থেকে গিয়েছে। সেই বাকি কাজটাকে সম্পূর্ণ করার জন্য এই কাকুরা আমাদের পাশে সর্বতোভাবে থাকছেন। এসএলপি নিয়ে আপনারা চিন্তা করবেন না। এসএলপি আমাদের সঠিকভাবে সঠিক উপায়ে এগোচ্ছে। সুপ্রিম কোর্টের বিষয়টা আসলে আমরা যে মঞ্চটাকে পরিচালনা করছি, এখানে প্রচুর কাজ আছে। সেই কাজগুলোকে এককভাবে দুজন তিনজন করতে পারে না, যার কারণে ছোট ছোট এগুলো টিমওয়ার্ক, সেই টিমওয়ার্ক দিয়ে কাজগুলো হয়। হয়তো কলকাতার কাজগুলো আমাদের সমাধি অর্থাৎ সোমা কয়াল, সোমা নস্কর বা আজাহার, পিন্টু মহিমদা বা শুভঙ্কর চাকি বা শর্মিষ্ঠা দি এরা করে থাকেন একটা কাজ। সুবীর কাকু যেমন গুরুত্বপূর্ণ একটা কাজ সামলাচ্ছেন, সেরকমভাবে আমাদের গার্জিয়ান আর একজন সুফল কাকুও কিন্তু গুরু দায়িত্ব নিয়ে তিনি কিন্তু দূর দেশে পাড়ি দেন, দূর রাজ্যে পাড়ি দেন। তারা কিন্তু আমাদের কথা ভেবেই যান এই বয়সে। সুতরাং এগুলো ছোট ছোট টিম ওয়ার্ক। আপনারা এসএলপি নিয়ে কেউ চিন্তিত হবেন না, কারণ শুনেছেন পূর্বে আমাদের মঞ্চের বাইরের একটা টিম, যে টিমটা মঞ্চের বাইরে চলে গিয়েছে, তাদের লাখ লাখ টাকা তসরুপাত করেছে, পয়সা মেরেছে। মেরে কি করেছে, তাদের এসএলপিটাকে তারা স্ট্যান্ড করাতে পারেনি, তাদের ডিসমিস হয়েছে। আমরা সেই রাস্তায় যেতে চাইছি না। আপনারা অধৈর্য হবেন না। আমরা আমাদের ভালোর জন্যই এগোতে চাইছি, সুস্থভাবে, সুস্থ শরীরে, সুস্থ পিটিশনের মাধ্যমে যেন আমাদের সুস্থ পরিকল্পনার বহিঃপ্রকাশ ঘটে। আমাদের মূল দাবিটাকে যাতে আমরা তার মধ্যে সঠিকভাবে তুলে ধরে জজের যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারি, জজের মনে যাতে আমরা সেই আমাদের যে বঞ্চনা, কী কারণে আমরা বঞ্চিত, কিভাবে আমাদেরকে আইন বঞ্চনা করেছে, কিভাবে আমাদের কমিশন তাদের তৈরি যে গেজেট 83B রুলস, এবং সেখানে বলা ছিল যে ইন্টারভিউয়ের 15 দিন আগে সমস্ত সিট আপডেট করে নিয়োগ, সেটা যে কমিশন গায়ের জোরে মানছে না, সেই জিনিসগুলোকে আমরা জজের সামনে সঠিকভাবে তুলে ধরতে চাইছি। এবং আমরা এমন উকিল একটা দাঁড় করাতে চাইছি যে উকিল আমাদের এই সঠিক যে তথ্যগুলো নিয়ে জজের সামনে সঠিকভাবে পরিবেশন করে আমাদের ভবিষ্যৎ জীবনের একটা সুরাহা দিতে পারবেন। সেই জন্য আপনাদের কাছে এই বিষয়ে বিনীত নিবেদন, আবেদন, অনুরোধ, যারা কাজগুলো করছে আপনারা গ্রুপে অযথা এটা ওটা পোস্ট করে এই আজাহার ভাই লিস্টটা দাও, সুপ্রিম কোর্টের লিস্ট দাও, কারা আছে, এই অমুক জায়গায় কি হয়েছে ওই লিস্টটা দাও, এই চিন্তাগুলো ছেড়ে দিন। কারণ দেখা গেল একটা জায়গায় কাজ করতে গিয়ে হয়তো কোনো 4 জনের নামটা পাঠানো হয়েছে, কিন্তু মঞ্চে কর্মসূচি বা আমাদের সকলের জীবন, ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত করার জন্যই কিন্তু মঞ্চ লড়াই করছে। সেখানে কিন্তু শুধু ওই 4 জন না, সেখানে আমরা প্রায় 2000 জন আছি। তাহলে 2000 জনের মধ্যে যে 4 জন একটা বিষয় নিয়ে কাজ করছে, তাহলে কি সেই 4 জনের লড়াইটা করছি আমরা? না, সেই 4 জনকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা ভুল বুঝবেন না, আপনারা এগুলোকে শান্তভাবে ভাবুন। একটা বাড়ির দায়িত্ব যেমন সকলে পালন করতে পারে না, একটা বাড়ি যদি পরিবার যদি বড় হয়, সেই পরিবারে 20 জন সদস্য থাকলে যদি কর্মঠ বা বুদ্ধিমান 3-4 জন মানুষ থেকে থাকেন, তাহলে সেই 3-4 জনকে পরিবারটা চালানোর জন্য, পরিচালনা করার জন্য 4টে দিক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যে এই 4টে দিক তোমরা 4 জন দেখো। এই সার্বিক 4 জনের কাজটা সমষ্টিগতভাবে একটা পরিবারের উন্নতি ঘটাতে পারে, তার ডেভেলপ করতে পারে। ঠিক আমাদের মঞ্চের কাজটাও এরকম টিম ওয়ার্ক, একটা দলগত কাজ। দলগত কাজ বলতে ছোট ছোট দল করে আমরা একটা বৃহৎ কর্মসূচি রূপায়িত করতে চাইছি, যে কর্মসূচি রূপায়ণের মাধ্যমে যদি আমরা সফল হতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে। তাই দাদা, দিদি, ভাই, বোন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা এমন কোনো কথা বলবেন না। আমাদের শ্রদ্ধেয় কাকুরা অসম্মানিত হন,
আমরা শিক্ষিত ছেলে মেয়ে, আমরা তাদের সন্তান, এমন কোনো কটু কথা তাদের সম্পর্কে বলবো না, গ্রুপে লিখবো না যে তারা আমাদের পাশ থেকে চলে যাক, এটা আমরা কখনোই চাই না। কারণ অভিজ্ঞতার একটা মূল্য থাকে। বৃদ্ধ বয়সে বাবা মা যদি বিছানাতে পড়েও থাকেন বিছানাগত হয়ে, তবুও কিন্তু মাথায় একটা চিন্তা দূর হয় যে না, আমার মাথার উপরে বাবা মা আছেন। আমাদের মঞ্চেও সেরকম কাকুরা আছেন। আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ, এমন কিছু গ্রুপে লিখবেন না কোনো সহযোদ্ধা সম্পর্কে, বা আমিও সেটা করব না। আপনাদের কাউকে আমি কোনো আঘাত করি, সে আমার পোস্টের মাধ্যমে হোক বা আমার ভাষার মাধ্যমে হোক, সেটা কখনোই কাম্য নয়, আমিও করব না, আপনারাও কেউ এগুলো করবেন না। আমাদের মনটাকে একটা জায়গাতে বাঁধুন। আগামী 11ই ডিসেম্বর 2024 নবান্নে গিয়ে 2024 নবান্নে গিয়ে আমাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করার জন্য দাবি আদায় করতে হবে। আর মঞ্চে আসুন। আবারও বলছি, আমরা প্রত্যেকে এজেড, প্রত্যেকের বয়স পার। আমাদের এই ডিসেম্বর মাসটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ভালো থাকবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। যদি কোনো ভুলভ্রান্তি আমার হয়ে থাকে, মঞ্চের গ্রুপের সকল সহযোদ্ধাদের কাছে আমার আবেদন, অনুরোধ, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি যতটা পারলাম চেষ্টা করলাম আমাদের বঞ্চনার কথা তুলে ধরতে। আপনারাও এইভাবে এগিয়ে আসুন। সর্বোপরি আপনারা মিছিলে আসুন। আমাদের এই আন্দোলন, ভবিষ্যৎ জীবন আলোকিত হওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের সাফল্য কামনা করি। সেই আন্দোলন সাফল্যমণ্ডিত হোক, এই বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বার্তা, আমার আবেদন আমি শেষ করলাম।